হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ ঘরুই। আমরা আজকে এসে গেছি ইকো পার্কে। তো ইকো পার্ক সম্পর্কে বেশ কিছু কথা বলবো। প্রথমত, এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে পার হেড। প্রথমেই বলে দিই ইকো পার্ক যাওয়ার রাস্তাটা। কেউ যদি হাওড়া থেকে যাও, হাওড়া থেকে বারাসাতগামী বাসে, বা কেউ যদি বালি থেকে যাও, বালি থেকে নিউ টাউনগামী বাসে চাপলেই ইকো পার্কে নেমে যাবে। এছাড়াও তো র্যাপিডো, উবের তো আছেই। যাই হোক, আমরা প্রবেশ করেছিলাম 2 নম্বর গেট দিয়ে। ঢুকেই প্রথমেই খাবার স্টল। ওখানে যেহেতু বাইরে খাবার খুব কম পাওয়া যায়, আর ভেতরে যা খাবার আছে খুবই দাম, তবে প্রবেশ মূল্য খুবই কম। ইকো পার্ক সম্বন্ধে কম বেশি সবাই জানো। প্রথমেই গিয়ে ম্যাপটার ছবি তুলে নেবে, না হলে সব কিছু খুঁজতে খুবই সমস্যা হবে। যদিও চারিদিকেই ম্যাপ করা আছে, তো ম্যাপটা ভালো করে দেখে নেবে। ম্যাপটা পারলে ছবি তুলে নেবে। পুরোটা ঘুরতে অনেক টাইম লাগবে, প্রায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। চাইলে সাইকেলেও ঘুরতে পারো বা গাড়িতেও ঘুরতে পারো। ভেতরে সাইকেলও আছে, গাড়িও আছে। সাইকেল 150 টাকা থেকে শুরু। 150 টাকায় 30 মিনিট দেবে, তার মধ্যে ঘুরতে হবে। তো ইকো পার্কের কিছুটা অংশ সবাইকে দেখাবো। ঘুরেছি আমরা, অনেকক্ষণ ধরেই ঘুরেছি, তো কিছুটা অংশ দেখাবো। বিভিন্ন গেট কী কী আছে, কোনটা কোন জায়গায়, সব কিছু এই বোর্ডে লেখা আছে। প্রথমে এই বোর্ডটাই ছবি তুলে নেবে, তারপর একটা একটা পয়েন্ট দেখে দেখে সব জায়গাগুলোই যাবে, গিয়ে দেখবে। আমি বলে দিই ইকো পার্কের লোকেশানটা। ইকো পার্কটা হচ্ছে বিশ্ব বাংলা সরণি রোড, নিউ টাউন, কলকাতাতে। প্রায় 480 একর, মানে 194 হেক্টর। আর আমাদের গ্রাম্য হিসাবে 1200 বিঘা অ্যাপ্রোচ, ওই লেক সমেত। লেকটাই আছে প্রায় 42 হেক্টর, 104 একর। সব মিলে ওই আমাদের গ্রামের হিসাবে 1200 বিঘা জমি নিয়ে ইকো পার্ক লেকটা গঠন হয়েছে। এন্ট্রি ফি মাত্র 30 টাকা। তো এর ভেতরে যদি কিছু করতে যাও, যেমন বোট রাইডিং, তারপর 7 ওয়ান্ডার, সোলার ডোম, সব কিছুর জন্য আলাদা আলাদা চার্জ আছে। যেমন বোট রাইডিং হচ্ছে 3 জনের জন্য 300 টাকা, 400 টাকা। তারপর সোলার ডোমের জন্য 200 টাকা, আর 7 ওয়ান্ডারে যাওয়ার জন্য 30 টাকা। এছাড়াও আরও আরেকটা ভিতরে পার্ক আছে। তারপর বাকি সব প্রজাপতি গার্ডেন আরে সব ফ্রি। আর হ্যাঁ, কেউ যদি গুগলে দেখো যে টাইমিংটা, মানে কখন খোলার টাইম, গুগলে হয়তো 11টা দেখাবে, কিন্তু এখন খোলে 12:30-এ। গুগলে যে টাইমিংটা দেওয়া আছে ওটা হচ্ছে একমাত্র শীতকালের জন্যে। ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ওই সময় 11টা থেকে খোলা হয়, কারণ ওই টাইমে ট্যুরিস্ট বেশি আসে। আর এখন 12:30টার পর খোলা হয়। তো সকাল থেকে গিয়ে কেউ বসে থাকবে না, 12:30টার পরই গেট খোলা হবে। 12:30টার পর টিকিট কেটে তারপর প্রবেশ করতে পারবে। এখান থেকে বোটিং শুরু হয়। এখানে একটা বোর্ড আছে যেটা বিকালে পুরো লেকটা ঘোরায়। এই যে এটা হচ্ছে বোর্ডটা, এটা পুরো লেকটা ঘোরাবে। লেকের মাঝে একটা আইসল্যান্ড আছে। আইসল্যান্ডের ব্যাপারে বিস্তারিত আমিও জানি না ঠিক, তবে ওখানেই কোনো এক স্টাফ বলছিল ওখানে নাকি সিনেমার শ্যুটিং হয়। একটা কটেজ আছে, কটেজে সুইমিং পুল আছে। তো ভিআইপি আর কি, একটু ভিআইপি পার্সনদের জন্য এখানে আর্টিস্ট কটেজ। এরপর ম্যাপের এখানে বিভিন্ন জায়গায় সাইন করাই আছে। এখান থেকে 7 ওয়ান্ডার যেতে গেলে ডান দিকে, আর যদি সোলার ডোমটা দেখাই যাচ্ছে, সোজাসুজি লেকের ধার দিয়ে যেতে হবে, কিন্তু আমরা যাব ডান দিকে, কারণ গার্ডেন আছে। গার্ডেনের পর 7 ওয়ান্ডার। আমাদের মেন উদ্দেশ্যটাই প্রথমে 7 ওয়ান্ডার দেখা, তারপর তো চারিদিকটা আছেই। তো আমরা এখন 7 ওয়ান্ডারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। 7 ওয়ান্ডার যেতে যেতে মাঝে গার্ডেন পড়বে, তারপর আরও সব সিনারি পড়বে। যদি এখন গরমকাল, এই গাড়িগুলোই ঘোরায়।
একটা চার্জেবল গাড়ি। এখন গরমকাল হওয়ার জন্য ট্যুরিস্ট একটু কম। তারপরে ফুল গাছেও ফুল সব শুকিয়ে গেছে গরমের জন্য, তো শীতকালে খুবই সুন্দর হয়ে যায়। আর ট্যুরিস্টও এখন খুব কম, একবারে যে নেই তা কিন্তু নয়, আছে, কিন্তু খুব বেশি নয়। শীতকালে যা হয় তার 10 ভাগের 1 ভাগ আছে। শীতকালে বিভিন্ন স্কুল কলেজ বা ট্যুরিস্ট স্পট হিসাবে বিভিন্ন জায়গা থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে। যেহেতু এটা সরকারি, তো এন্ট্রি খুবই কম, 30 টাকা এন্ট্রি, প্রথমেই বলেছি। সেই জন্য সব জায়গা থেকে আসে, এখানে পিকনিকও করে। সোজা আমরা একটা জঙ্গলের ভেতর দিয়ে চলে যাব 7 ওয়ান্ডারের দিকে। তো তার আগেই জঙ্গলটা চারদিকটা ঘুরে ঘুরে দেখছি। জঙ্গলের ভেতরে অনেক জায়গায় সিনারি করা আছে, বিভিন্ন পশুর মূর্তি, পশুর আকৃতি বা বসার জায়গা বিভিন্ন রকম করা আছে। গাছের ভেতর বিভিন্ন রকম গাছ আছে। আবার এক এক জায়গায় তো আপেল গাছও দেখলাম, আপেল গাছ, লেবু গাছ, তারপর এমনি নর্মাল তো ফলের গাছ আছেই। আপেল গাছও এক জায়গায় আছে, সেখানটা ঘেরা, সেখানে প্রবেশ নিষেধ লেখাই আছে, প্রবেশ নিষেধ। আর এমনি যেখানে নর্মাল আম গাছ টাম গাছ আছে সেখানে তো যেতে দিচ্ছে স্যার। ফটোশ্যুট বা রিল বা সিনেমাগ্রাফি। এটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, যেটা আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন। তো সেই ঘুম স্টেশন ইকো পার্কে গেলেই পেয়ে যাবে। টয় ট্রেন, তারপর কাটেজ, মানে পুরো এখানটায় এলেই মনে হয় দার্জিলিং চলে এসেছি। ঘুম স্টেশন, দার্জিলিং স্টাইলের বাড়ি, পুরো দার্জিলিং দার্জিলিং ভাব। কাটেজটায় যেহেতু যাওয়া অ্যালাউ নেই, এই টাইমে বন্ধ, হয়তো অন্য টাইমে খোলে। এখন গেট বন্ধ আছে, তো আমরা যেতে পারলাম না। এরপর চলে যাচ্ছি বাটারফ্লাই। প্রচুর প্রজাতির এখানে প্রজাপতি পাখি আসে, বিশেষ করে শীতকালে তো ভর্তি হয়ে যায়। এখন গরমের জন্য একটু কম, কিন্তু আছে, ভেতরে প্রজাপতি আছে। তো একবারে যেখানে প্রজাপতি থাকে সেখানে হচ্ছে শান্ত পরিবেশ রাখার জন্য কথা বলা বারণ, ভিডিও করা বারণ, ছবি তোলা বারণ। এখানেও আছে প্রজাপতি, তো খুব কম আছে। কিছু কিছু হাত বাড়ালেই হাতে এসে বসে যায়। তো এখানটা মেন যেখানটা স্টোরেজ আছে সেখানটায় প্রচুর আছে, এখানে কম গরমের জন্য। আর সেখানে ওপরে শেড করা আছে যাতে গরম কম লাগে, বা জলের ব্যবস্থা করা আছে। তো ভেতরে ক্যামেরা এলাও নেই, তো এই ঘরটার ভেতরেই আমরা এন্ট্রি করছি, কিন্তু ভেতরে ক্যামেরা এলাও নেই, তো এখানেই বন্ধ করে দিতে হবে ক্যামেরা। এরপর আমাদের লক্ষ্য কিন্তু 7 ওয়ান্ডারের দিকেই যাচ্ছি। প্রথমে তো আমরাই খুঁজে পাচ্ছিলাম না ম্যাপ, অথচ ছবি তোলা আছে, তাও খুঁজে পাচ্ছিলাম না। আর যেতে যেতে অনেক রেস্টুরেন্ট করা আছে, রেটটা একটু বেশি হলেও ভালো, খুব বেশি নয়, মোটামুটি অ্যাভারেজ। ওই ছোটো ছোটো রুমগুলো, খাবার রেস্টুরেন্ট, টয়লেটও আছে আশেপাশে, মানে যাত্রীদের কোনো সমস্যা হবে না। আর জলের এটিএম একটা আছে, এটিএমে 1 টাকা দিলে 500 জল, 2 টাকা দিলে 1 লিটার জল। আবার 2 টাকার 2 রকম কয়েন আছে, পুরনো কয়েন দিলে হাফ লিটার পাবে, আর নতুন কয়েন দিলে 1 লিটার। যাই হোক, এখানে শ্যুটিং চলছে, রিলস বা ওই সোশ্যাল মিডিয়ায় সব দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে। একই রকম সব ড্রেস পরে এসে, ব্ল্যাক শাড়ি অ্যান্ড হোয়াইট। 7 ওয়ান্ডার চলে এসেছি। প্রথমে এখানে টিকিট কাটতে গেছি, তো 30 টাকা করে টিকিট। আগে এখানটা দিয়ে দেখা যেত, এখন গাছ লাগিয়ে দিয়েছে, তো আর এই সোজা দেখা যায় না। আগে না হলে বাইরে থেকেও ছবি তোলা যেত, সবাই বাইরে থেকে ছবি তুলে নিচ্ছে বলে এখন গাছ লাগিয়ে দিয়েছে। এখন টিকিট কেটে ভিতরে গিয়ে দেখো, নাহলে আমি তো প্রথমবার যখন গিয়েছিলাম বাইরে থেকেই ছবি তুলে নিয়েছিলাম, তখন গাছ অত ছিল না। তো 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে গেছি ভেতরে। প্রথমেই পিরামিড, মিশরের পিরামিড,
সবাই জানো মিশরে পিরামিড রয়েছে। মিশরের গিজা মালভূমিতে আনুমানিক ২৬ খ্রিস্টপূর্বাব্দে ফারাও খুফুর মৃত্যুর পর প্রথম সমাধি হিসাবে ব্যবহৃত হয়েছিল, তাই খাফুর দিগন্ত নামে পরিচিত। এই পিরামিডগুলোর হাইট আছে ১৪০ মিটার। পেট্রা এর ডিটেলস বলবো একটু পরে। পেট্রা ওটা জর্ডেনে অবস্থিত, পাশেই তাজমহল। তারপর যেটা দেখাচ্ছে কলোসিয়াম। যাই হোক, আপাতত পিরামিডের ভেতরে একটু ঢুকে দেখা যাক। ভেতরে মমি টমি তো দেখতে হবে। অনেক দিন থেকে সব মানে মমির ব্যাপারে তো সবাই কম বেশি জানো, তো মরা মানুষকে সংরক্ষণ করা থাকতো, তো সেটাই দেখতে যাব। আপাতত ভেতরে রয়েছে, দেখি মমিটা। অনেকে যারা ভয় করে তারা আসবে না, ঠিক আছে? তো মমিটা দেখাবো, যদিও অরিজিনাল নয়, এটা হচ্ছে পাথরের তৈরি। তো এইরকমভাবে এইরকমভাবে সংরক্ষণ করা হয় বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে, যেটা ইতিহাসে আমরা পড়েছি বা অনেক বিভিন্ন জায়গা থেকে শুনেছি। তো সবাই এখানে ফটোশ্যুট সেরে নিচ্ছে, আমরাও ফটোশ্যুট করছিলাম। তো যাই হোক, বেশিক্ষণ পিরামিডের ভেতরে থাকবো না, একটা ভয়ঙ্কর জায়গা। তাও চারিদিকটা দেখে নিচ্ছি, সব মূর্তিগুলো খোদাই করা পাথরের। তো খুবই ভালো লাগছিল, মানে ভাস্কর্য যে আর্ট শিল্পী খুবই ভালো কাজটা করেছিল। তারপর মমির ছবি, মমির সাথে ছবি তোলার পর এরপর আমরা বেরিয়ে যাব। এরপর এখন অনেকগুলো আছে, 7 ওয়ান্ডার, মানে 7টা এখনও জিনিস আছে। এইসব একটা হলো পিরামিডের ভেতরে আপাতত ঢুকলাম, এরপর তো এখনও অনেকগুলো বাকি আছে। যাই হোক, মমি থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা জোর্ডানে প্রবেশ করছি, মানে জোর্ডানের যে স্তম্ভ, এটাকে রোড সিটিও বলা হয়। ৩১২ খ্রিস্টপূর্বাব্দে জোর্ডান শহরে এটা হয়, জোর্ডানের দক্ষিণ পশ্চিমে। এই যে ঘরটা, তো এটার ভেতরে যাব। এটা হচ্ছে ওদের শহরের জল সব কিছু মেনটেন হতো, এখানে লেখাই আছে পেট্রা জোর্ডান। তো এটার কাজ ছিল শহরের নিরাপত্তা বা সব কিছু প্রদান করার জন্য, সুযোগ সুবিধা প্রদান করার জন্য। এখান থেকে জল সরবরাহ, জলের একটা ঝর্ণাও সাইডে করা আছে। এটা কিন্তু ৩১২ খ্রিস্টাব্দে হলেও এটার পুনরুদ্ধার করা হয় ১৮১২ খ্রিস্টাব্দে জর্ডান শহরের ওয়াদি মুসা উপত্যকায়, মানে জর্ডানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। পেট্রাতে ঘুরে, মানে এই কালারটা এই রকমই, এরকম কালারের জন্যে এটাকে রোজ সিটিও বলা হতো, মানে সিটির মাঝে ছিল, তারপর রোজ সিটিও বলা হতো। তো আমরা এরপর ভেতরটা দেখব, ভেতরটা কেমন দেখাবো। ভেতরেও বিভিন্ন কারুকার্য, তার পাশেই যে ওয়াটার প্ল্যানিংটা ছিল ওদের, সেটাও করা আছে। অ্যাকচুয়ালি এটা দোতলা, ওপরে অ্যালাউ নেই। তো বিভিন্ন কারুকার্য করা ছিল, ওটা জোর্ডান শহরেই ছিল। এর পাশেই জলের, মানে এখানে ইকো পার্কে তো ছোটোভাবে দেখানো হয়েছে, তো এটা মেন যেখানে, সেখানে খুব বড়োভাবে জলের প্ল্যানিংটা করা আছে। এখানেও করা আছে, মানে সব কফি, যেটাকে কপিরাইট বলা হয় আর কি, অনেকটা সেই রকম। যাই হোক, ওরই পাশে এই সব কিছু আছে। তাজমহল সম্পর্কে পরে বলবো, এগুলো সম্পর্কেও পরে বলবো, ঠিক আছে? এগুলো সম্পর্কে বিস্তারিত, মানে এর পুরনো ইতিহাস ঘাঁটলেই পাবে। এই সম্বন্ধে ডিটেলস আমারও অজানা রয়ে গেছে, ঠিক আছে? এর পাশেই যেটা আছে, এবারে আমরা সেখানকে চলে যাব। সেটা হচ্ছে এস্টিল দ্য রেমেডার, ওই যে দেখা যাচ্ছে,
এটাকে অনেকটা যিশুর মতো দেখতে, কিন্তু যিশু না, যিশুর অনুকরণেই তৈরি হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অবস্থিত। 1931 সালে এটা হয়। এরপর ওখান থেকে চলে যাব আস্তে আস্তে আমাদের তাজমহলের দিকে। মানে বিদেশ থেকে এবার একটু ভারতে প্রবেশ করা যাক। এটা তো দেখা হলো ব্রাজিল থেকে এবারে ভারতে প্রবেশ করা হয়। ভারতের উত্তরপ্রদেশের আগ্রার তাজমহলের ইতিহাস তো কম বেশি সবাই জানো, যে শাহজাহান মমতাজের জন্য তাজমহল করে গিয়েছিল। তো তাজমহলেরও অনেক ইতিহাস আছে, যেটা কম বেশি সবাই জানো। শাহজাহানের ইতিহাসও তো অনেকেই জানো। তাজমহলের 1632 সাল থেকে তাজমহল তৈরি শুরু হয়, 1648 শেষ হয়, কিন্তু তারপরও 5 বছর লেগেছিল কাজ কমপ্লিট করতে। যাই হোক, কাজ চলছিল। তো এর যে মেন মিস্ত্রি ছিল তার কিন্তু হাত কেটে দেওয়া হয়েছিল, যাতে আর না এরকম কোথাও বানাতে পারে। সেই জন্য কিন্তু শাহজাহানের আদেশ অনুসারেই মিস্ত্রির হাত কেটে দেওয়া হয়। ইতিহাসে অনেকেই পড়ে থাকবে বা জেনে থাকবে। আরও তাজমহলের অনেক ইতিহাস আছে। বিস্তারিত জানতে ইতিহাস বই ফলো করতে পারো বা ইউটিউবেও পেয়ে যেতে পারো। যাই হোক, তাজমহলটা পুরোটা ঘুরে দেখাবো, তো ভেতরটাও দেখাবো। অরিজিনাল তাজমহল মানে আগ্রার তাজমহলের কপি এটা। এরপর এখান থেকে চারিদিকটা আবার দেখে নিচ্ছি। 7 ওয়ান্ডারের সবগুলো এখান থেকে দেখা যাচ্ছিল, তো সবগুলোই দেখিয়ে দিলাম। আবার একবার ভেতরটাও দেখে নাও। এটা হচ্ছে ভেতরটা। এরপর চারিদিকটা একটু ঘুরে নিলাম। তারপর চলে এলাম ইতালিতে। ইতালির কালোসিয়াম, এটা কালোসিয়াম বলা হয়। তো ইতালির কালোসিয়ামের ভেতরে প্রবেশ করব। এটা ইতালির রোমে অবস্থিত। সম্রাট টাইটাসের তত্ত্বাবধানে তৈরি। জীবজন্তুর লড়াই ও এখানে প্রায় 9,000-এর বেশি পশু জীবজন্তুদের মৃত্যুদণ্ড দেওয়া হতো, মানে হত্যা করা হতো, লড়াই লাগানো হতো। তারপর যারা বিদ্রোহ করত তাদেরকে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এটা আনুমানিক 62 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। এটা 189 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 156 মিটার। 217 খ্রিস্টাব্দে এটা অগ্নিকাণ্ড হয়ে ক্ষতিগ্রস্ত হয়। তারপর আবার 443 খ্রিস্টাব্দে ভূমিকম্পেতেও একটু ধ্বংস হয়। তারপর 1349 খ্রিস্টাব্দেও কিছুটা ধ্বংস হয়। এটা এখন ট্যুরিস্ট স্পট হিসাবে পরিচিত। বহু ট্যুরিস্ট যায় শুধু এটা দেখতেই, এটা ঘুরতে। এটা ইতালির রোমের একটা বিখ্যাত জিনিস। এখানে পশুদেরকে লড়াই করানো হতো, তো পশুর মূর্তি করা আছে। এটাই সেই ক্যালোসিয়ামের ভেতরটা। যাই হোক, রোমে প্রবেশ করে গেছি, রোমের সব কিছু দেখিয়ে দিলাম। এরপর এখান থেকে বেরিয়ে যাব। ভিডিওটা অনেক বড়, ধৈর্য ধরে একটু দেখো। এরপর আরও অনেক কিছু আছে। বেরিয়েই তাজমহল। এরপরে আবারও একবার দেখিয়ে দিচ্ছি পুরোটা, বলে দিচ্ছি। রোমের কালোসিয়াম ইতালিতে অবস্থিত, ইতালির রোমে। যাই হোক, ভিডিও করতে করতে পড়ে যেতে যেতে রয়ে গেছি, পড়েই যাচ্ছিলাম। প্রচুর মানুষ এখানে, এটা একটা বড় ট্যুরিস্ট স্পট হিসাবে পরিচিত হয়ে গেছে। এরপর চীনের প্রাচীরে চলে এসেছি, যেটা চীনের প্রাচীর, যেটা মহাকাশ থেকেও দেখা যায়। মানে এতটাই দীর্ঘ, এতটাই বড় যে মহাকাশ থেকেও দেখা যায়। প্রাচীরের ওপরটা এতটাই চওড়া যে হচ্ছে একসাথে পাশাপাশি 6টা ঘোড়া যেতে পারে, এতটাই চওড়া আর এতটাই হাইট।
সে তো সবারই জানা আছে। এটা চীনের উত্তর সীমান্তে করা আছে, প্রধানত নিরাপত্তাজনিত কারণেই, নিরাপত্তা রক্ষার জন্য চীনে এটা করা হয়েছে। পাঁচের শতক থেকে এর কাজ চলে 16 শতক পর্যন্ত। এতদিন ধরে এটার কাজ চলে, তারপর এটা সম্পন্ন হয়েছে। এটা নিরাপত্তা মানে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীরটা মূলত দেওয়া হয়। ইকো পার্কে এই সৌধটাও খুব ভালোভাবে নির্মিত করা হয়েছে। চীনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চীনের এই প্রাচীর। পৃথিবীর ইতিহাসেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে চীনের প্রাচীরের। তো অনেকেই চীনের প্রাচীরের ইতিহাসটা হয়তো জানো। তো আমরা চলে যাচ্ছি বাংলার কিছু স্থাপত্য, মনীষী মানে যারা দেশের জন্য বিভিন্ন কাজ করেছেন, বিভিন্নভাবে দেশকে সহায়তা করেছেন, তাদের এখানে কিছু মূর্তি বানানো রয়েছে। তো অনেক বাঙালিরও আছে। তো দেশের যত সব মনীষী অনেকেরই মূর্তি করা আছে। এখানেই সম্ভবত আমাদের সব বাঙালি মনীষীগুলোর মূর্তি করা আছে। তারপর বিভিন্ন তো ভাস্কর্য, হাতের কাজ করাই আছে, আর্ট। এখানেই সব বাঙালি মনীষীগুলির ছবি আছে। মুখ দেখলেই চিনতে পেরে যাবে। যাই হোক, এখান থেকে বেরিয়ে এবারে আমরা আস্তে আস্তে লেকের দিকে যাব। আপাতত টয় ট্রেনের মাধ্যমে পুরো লেকটা ঘোরানোর ব্যবস্থা আছে। তো ভেতর দিয়ে পুরো লেকটা ঘোরাই। এরপর আমরাও লেকের দিকে চলে যাব। লেকের সামনাসামনি চলে এসেছি। আর লেকে চলে এসেছি। লেকের সামনে একটা সুন্দর হাওয়া বইছে, যা যে কোনো সময়, গরমকাল হোক শীতকাল হোক, খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছে। এরপর আস্তে আস্তে আমরা সোলার ডোমের দিকে চলে যাচ্ছি। সোলার ডোম যেখানে 200 টাকা এন্ট্রি ফি, 200 টাকা দিয়ে তারপর যেতে পারবে। ওখানে সৌরজগতের পুরো স্ট্রাকচারটা দেখানো হয়, কীভাবে কী গঠন, পুরো গঠনটা দেখানো হয়। ওই জন্য 200 টাকা করে ফিস নেই। মানে অনেকটা অডিটোরিয়াম টাইপেরই, মানে অডিটোরিয়ামে যেমন দেখানো হয় সেম, যেমন বর্ধমানে আছে মেঘনাথ অডিটোরিয়াম, সেম এই সোলার ডোমের মধ্যেও সেম জিনিস দেখানো হয়। এরপর আমরা বৌদ্ধ মঠে চলে যাচ্ছি। বৌদ্ধ ধর্মের যে এটা এখানে জাপানিজ ফরেস্ট বলে লেখা আছে। তো জাপানের ওদের মেন ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। তো গৌতম বুদ্ধের মূর্তি বা আরও যা কিছু ব্যবহার করতো, যা কিছু ব্যবহৃত জিনিস বা বৌদ্ধ ধর্মের যে কালচার, সব কিছু এর ভেতরে আছে। তার বৌদ্ধ ধর্মের সমাধি বা আরও যা কিছু হয় বৌদ্ধ ধর্মের রিলেটেড সব কিছুই এই জাপানিজ ফরেস্টে আছে। মানে এটা একবারে লেকের 1 নম্বর গেটের কাছে, মানে আইফেল টাওয়ারের কাছাকাছি। সব বৌদ্ধ ধর্মের এগুলো, মানে আগেও আমরা দেখেছি বৌদ্ধ ধর্ম রিলেটেড এইসব। এবারে আমরা বৌদ্ধদের যে ধর্মস্থান সেখানে প্রবেশ করব। এখানটা হচ্ছে বৌদ্ধদের ধর্মস্থান। তো একটা মন্দিরের মতো করানো হয়েছে। মানে অ্যাকচুয়ালি এখানে এর ভেতরে ওদের মন্দির বলতে সাধারণত ধ্যান হয়, মানে বৌদ্ধ ধর্মের ধ্যান করা হতো এখানে। তা ধ্যানের আগে এই যে রোলিংটা আছে, রোলিংটা করে একটা শান্তির জন্য এটা ঘোরানো হতো, তারপর গৌতম বুদ্ধ ধ্যানে বসতো, এরকম একটা ব্যাপার আছে। মানে যদিও বিস্তারিত আমি জানি না, তো সংক্ষেপেই বললাম। তো এরপর ওর ভেতরে এইরকম একটা রেলিং করা আছে। যাই হোক, আইফেল টাওয়ারের ছবিটা দিতে পারলাম না, এরপরই আইফেল টাওয়ার গিয়েছিলাম। তো আইফেল টাওয়ার এর পরেই যাচ্ছি, কিন্তু আইফেল টাওয়ারের ভিডিওটা পরের ভিডিওতে আসবে। আইফেল টাওয়ার সম্পর্কে তো সবাই জানো, ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার 1889 সালে